আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে প্রশ্ন করেছে আতিয়া পারভিন যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কি লেখা আছে। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে লেখা আছে প্রো ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে লেখা আছে প্রো ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে লেখা আছে প্রো ক্যাম্বিয়াম। তোমরা যারা লাইভে আছো দয়া করে আমাকে কমেন্টস করে জানাও তোমাদের লেখা শেষ হয়েছে কিনা, তাহলে আমি বলা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আছো দয়া করে আমাকে কমেন্টস করে জানাবা যে তোমাদের লেখাটা শেষ হয়ে গেছে কিনা। তোমাদের লেখা শেষ হয়ে গেলে আমি বলা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে ফারাদ আসনিম ওর লেখা শেষ হয়ে গেছে। মোহাম্মদ মিজান আইডি থেকে বলেছে ওর লেখা শেষ হয়ে গেছে। হিয়া দিয়া বলছে ওর লেখা শেষ হয়েছে। কাজী সুরাইয়া ইয়াসমিন আইডি থেকে, দিলরুবা আক্তার আইডি থেকে লেখা শেষ হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে বলা শুরু করতে চাই আমি। আচ্ছা, এখানে তাহমিনা সুলতানা বলছে লেখা দেখতে কষ্ট হয়। তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাবা যে যেভাবে বোর্ডটা সেট করা আছে এভাবেই চলবে নাকি হচ্ছে লেখা বুঝতে খুবই কষ্ট হচ্ছে। যদি লেখা বোঝা যায় আমি এভাবেই রাখবো, কারণ বোর্ডটা যদি আরো কাছে থেকে আনি তাহলে লেখার পরিমাণটা কমে যাবে। তোমরা যারা লাইভে আছো আমাকে দয়া করে এই জিনিসটা কমেন্টস করে জানাও যে লেখাটা স্পষ্ট আছে কিনা, তাহলে আমি কারণ যত বোর্ড কাছে আনবো আমি বেশি টপিকস এখানে লিখতে পারবো না। তারপরে আমি তোমাদেরকে বলি, যারা লাইভে আছে তাদেরকে আমি বলে দেই যে হচ্ছে দেখো, এই ফোনটা দিয়ে আমি যদি হচ্ছে এই যে এই সেটিং অপশনে যাই, সেটিং অপশনে গেলে হচ্ছে কতগুলো অপশন এখানে দাঁড়িয়ে যায়। যদি 720p সিলেক্ট করে দাও তাহলে লেখাটা সবচেয়ে স্পষ্ট দেখতে পাবা তুমি। তো 720p আমি সিলেক্ট করে দিলাম। এখানে যাওয়ার পরে সেটিং অপশনে ক্লিক করলে সেটিং একটা অপশন আসে, সেখানে অটোমেটিক দেওয়া থাকে অনেকেরই। অটোমেটিক দেওয়া থাকলে দেখা যায় নিচের রেজুলেশনটা নিয়ে নিলে দেখা যায় জিনিসটা ভিডিওটা অত ক্লিয়ার আসে না। 720p সিলেক্ট করে দিলে লেখাটা স্পষ্ট আসার কথা। আচ্ছা, অনেকেই বলছো যে লেখা ঠিকঠাক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তো আসো আজকের পড়াটা আমরা বলা শুরু করি। আচ্ছা, অনেকেই বলছে লেখাটা একটু বড় করে লিখলে সুবিধা হয়। চেষ্টা করবো ইনশাল্লাহ বড় করে লেখার জন্য। আসলে দেখা যায় অনলাইন ক্লাস তো বেশি বড় করে লিখতে গেলে বেশি টপিকস লেখা যায় না, ও এজন্য একটু ছোট করে লিখতে হয় মাঝে মধ্যে। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু বড় করে লেখার জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আর ক্লাসের শেষে তো আমি লেকচারের ছবিটা দিয়ে দিই, সুতরাং যাদের দুই একটা শব্দ বুঝতে কষ্ট হয় তারা ক্লাসের শেষে লেকচারের ছবিটা দেখে সেখান থেকে হচ্ছে ক্লিয়ার হতে পারবে ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা বিগত কিছু সময়ে ক্লাস হচ্ছে ঠিকমতো নিতে পারিনি, এজন্য আমরা একটু বেশি সময় করে এখন ক্লাস নিয়ে সেই ল্যাকনেসটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা উদ্ভিদের টিস্যু নিয়ে কথা বলছিলাম। তোমাদেরকে আমি বলতে চাই যে উদ্ভিদের টিস্যু নিয়ে কথা বলছিলাম। তোমরা সবাই জানো উদ্ভিদে দুই ধরনের টিস্যু রয়েছে, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। উদ্ভিদে দুই ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা সবাই জেনে থাকবা স্থায়ী টিস্যু তিন প্রকার, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু আর ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তাহলে আরেকবার মনোযোগ দাও, উদ্ভিদের টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার বলেছিলাম, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু আমরা আলোচনা করে গত ক্লাস পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে জটিল টিস্যু নিয়ে আমাদের কথা বলা শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে জটিল টিস্যু নিয়ে আমরা কথা বলতে চাই। যারা লাইভে আছো মনোযোগ দিয়ে খেয়াল করবা বিষয়টা। যারা লাইভে নতুন জয়েন করছো তাদেরকে আমি বলে রাখি যে এটাই হচ্ছে আজকের ফার্স্ট টপিকস। সুতরাং তোমরা যারা লেকচারটা লিখতে পারো নাই আগে আমার কথাগুলো খেয়াল করো, পরবর্তীতে হচ্ছে তোমরা লিখে নিতে পারবা। এখন আপাতত পড়াটা খেয়াল করো মনোযোগ দিয়ে। যেটা বলতে চাই আমি, উদ্ভিদ টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার, সরল, জটিল, ক্ষরণকারী এবং নিঃস্রাবী। জটিল টিস্যু নিয়ে আজকে কথা বলছি। আমি তোমাদের জটিল টিস্যুর এখানে তিনটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আজকে লিখে দিয়েছি, 1, 2 আর হচ্ছে 3। জটিল টিস্যু থেকে তিনটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আসলে প্রশ্নটা কিভাবে আসে। পরীক্ষায় তিনটা প্রশ্ন আসে। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু কাকে বলে? পরীক্ষায় প্রশ্নটা আসে এভাবে যে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু কাকে বলে? পরীক্ষায় প্রশ্নটা আসে এভাবে যে পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডল কাকে বলে?
সুতরাং তিনটা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। আমি তোমাকে বলেছিলাম সরল টিস্যু কাকে বলে। আমি বলেছিলাম না তোমাকে যে টিস্যু খুবই সিম্পল, একদম সবগুলা কোষ দেখতে একই রকম, তাকে বলা হয় সরল টিস্যু। আমি তোমাকে বলেছিলাম চায়না জাপানের মানুষগুলা দেখতে অলমোস্ট একই রকম হয়ে থাকে। তারা দেখতে অলমোস্ট একই রকম হয়ে থাকে বলে তাদেরকে বলা হয় সরল জাতি। ঠিক একই রকম ভাবে বাংলাদেশে ঢুকলে তুমি দেখবা বাংলাদেশে এক একটা মানুষ এক এক ধরনের, এখানে অনেক জাত মিশ্রিত হয়ে একটা জটিল জাতি সৃষ্টি হয়েছে। তো এরকম ভাবে গাছের কোন টিস্যুতে যদি দেখা যায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে, তাহলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত স্থায়ী টিস্যু, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হচ্ছে জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। তাহলে সরল টিস্যুর সংজ্ঞা আমি অনেকবার বলেছি যে একই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুকে বলে সরল, সিম্পল, সবগুলা কোষ দেখতে একই রকম। আর যেখানে এক একটা কোষ দেখতে এক এক রকম, বিভিন্ন ধরনের কোষ নিয়ে যে টিস্যু গঠিত হয়, তাহলে বিভিন্ন ধরনের কোষ নিয়ে যে টিস্যু গঠিত হয় তাকে বলা হয় জটিল টিস্যু। বিভিন্ন ধরনের কোষ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হতে পারে একটা কোষ গোল, একটা কোষ হতে পারে ষড়ভুজ, একটা কোষ হতে পারে চতুর্ভুজ, একটা কোষ হতে পারে ত্রিভুজ, একটা কোষ হতে পারে পঞ্চভুজ। এরকম বিভিন্ন রকম কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যুর একটা বিশেষ ক্ষমতা রয়েছে। জটিল টিস্যু গাছে পরিবহনের কাজ করে থাকে। জটিল টিস্যু গাছে পরিবহনের কাজ করে থাকে। জটিল টিস্যু গাছে পরিবহনের কাজ করে থাকে। তোমরা সবাই জানো গাছে তিনটা বস্তু পরিবাহিত হয়, পানি পরিবাহিত হয়, খনিজ লবণ পরিবাহিত হয়, আর গাছের তৈরি করা খাদ্য পরিবাহিত হয়। তাহলে গাছের এই জটিল টিস্যু উদ্ভিদে পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহনের কাজ করে বলে এই জটিল টিস্যুকে গাছের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বলা হয়। তাহলে জটিল টিস্যু গাছের তিনটা গুরুত্বপূর্ণ কাজ করে, পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহনের কাজ করে। তাহলে জটিল টিস্যু উদ্ভিদে পানি, খনিজ লবণ, খাদ্য এই তিনটা বস্তু পরিবহনের কাজ করে বলে জটিল টিস্যুকে গাছের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বলা হয়। তাহলে আবারও বলছি, জটিল টিস্যু উদ্ভিদে পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে বলে জটিল টিস্যুকে গাছের পরিবহন টিস্যু বলা হয়ে থাকে। জটিল টিস্যু বা পরিবহন টিস্যু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এটা আমি আগেও বলেছি, জটিল টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। মজার কথা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম কখনো আলাদা আলাদা থাকে না। জাইলেম ফ্লোয়েম সব সময় একত্রে দলবদ্ধভাবে সংযুক্ত অবস্থায় থাকে একত্রে। মাঝখানে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে প্রোক্যাম্বিয়াম নামক একটা টিস্যু তাদেরকে যুক্ত করে রাখে। জাইলেম ফ্লোয়েম কখনোই আলাদা থাকে না। জাইলেম ফ্লোয়েম সর্বদা একত্রে দল বেঁধে থাকে এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে প্রোক্যাম্বিয়াম নামক একটা টিস্যু থাকে তাদেরকে যুক্ত করে রাখার জন্য। তোমরা দেখলা দুইটা বেস্ট ফ্রেন্ড, তোমার ক্লাসে পড়ে দুইটা বেস্ট ফ্রেন্ড, ওরা দেখা যায় একই ফ্ল্যাটে থাকে, একসাথে ফ্ল্যাট থেকে হচ্ছে একসাথে বাসা থেকে বের হয়ে একসাথে নামে এবং একসাথে স্কুলে আসে, একসাথে ব্যাচে পড়ে। যতগুলা স্যারের ব্যাচ আছে ওরা একসাথে ঢুকে, যতগুলা স্যারের ব্যাচ আছে একসাথে বের হয়, স্কুলে একসাথে ঢুকে, স্কুল থেকে একসাথে বের হয়, ফুচকার দোকানে একসাথে ঢুকে, ফুচকার দোকান থেকে একসাথে বের হয়। এই দুইটা বন্ধুকে কখনো আলাদা দেখা যায় না। দুইজন মনে হয় একেবারে চিরদিনের বন্ধু, একসাথে দল পাকিয়ে থাকে। তো তুমি ওদেরকে দেখার সাথে সাথে তুমি কি বলো যে আসছে একটা বান্ডেল, মানে এই বন্ধুগুলাকে একা একা দেখা যায় না। একদিন একটা বন্ধু না আসলে ফোন দিয়ে বলে আমি আজকে যাব না, ও বলে আমিও তাহলে আজকে আর যাব না। তাহলে একজন না আসলে আরেকজন আসে না, এভাবে আবার যখন আসে তখন দুইজন একত্রে আসে। তাহলে এভাবে দুইজন সবসময় দল বেঁধে থাকে বলে ওদেরকে একটা বান্ডেল বলা যায়। ওরা একটা প্যাকেজ, ওরা কখনো একা আসে না, আসলে দুইজন একসাথে আসে। তাহলে জটিল বা পরিবহন টিস্যুর ক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েম কখনোই আলাদা থাকে না। জাইলেম ফ্লোয়েম সর্বদা একত্রে মিলিতভাবে একটা বান্ডেল তৈরি করে। জাইলেম ফ্লোয়েম টিস্যুর এই গুচ্ছকে একত্রে বলা হচ্ছে
পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার মানে পরিবহন করার জন্য নিয়োজিত টিস্যু, জাইলেম ফ্লোয়েম। ওরা সবসময় একত্রে থাকে বলে পরিবহন টিস্যুর এই গুচ্ছকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। দেখো, ভাস্কুলার বান্ডেল সম্পর্কে পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো এটা জ্ঞানমূলকের সাথে অনুধাবনমূলকেও আসতে পারে, তখন তোমরা এই সংজ্ঞাটা লিখে চিত্রটাও দিতে হবে। তাহলে আমি বলতে চাই পরিবহন টিস্যুর এই জাইলেম ফ্লোয়েম কখনো আলাদা আলাদা থাকে না। সেই তোমার দুইটা বন্ধুর মতো ওরা সবসময় একসাথে বান্ডেল করে দল বেঁধে থাকে, এর জন্য এদের এই দলটাকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তাহলে আজকে আমি জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু নিয়ে কথা বলছি। প্রথমেই বললাম সরল টিস্যু তো দেখতে একরকম, আর জটিল টিস্যুর মধ্যে নানা ধরনের কোষ থাকে। কোনটা তো গোল, কোনটা ষড়ভুজ, কোনটা হচ্ছে পঞ্চভুজ, চতুর্ভুজ, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু গাছে পরিবহনের কাজ করে। কি পরিবহন করে? পানি, খনিজ লবণ আর খাদ্য পরিবহন করে। তাহলে জটিল টিস্যু উদ্ভিদে পানি, খনিজ লবণ, খাদ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বলে জটিল টিস্যুকে বলা হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল। জটিল টিস্যু বা পরিবহন টিস্যু গাছে দুই ধরনের হয়ে থাকে। কোনটাকে বলা হয় জাইলেম, কোনটাকে বলা হয় ফ্লোয়েম। তাহলে জটিল বা পরিবহন টিস্যু দুই প্রকার, জাইলেম, ফ্লোয়েম। এখন জাইলেম ফ্লোয়েম কি আলাদা আলাদা থাকে? কখনো আলাদা থাকে না। জাইলেম ফ্লোয়েম সর্বদা একত্রে মিলিতভাবে বান্ডেল তৈরি করে। তাহলে জটিল বা পরিবহন টিস্যুর জাইলেম এবং ফ্লোয়েম সব সময় একত্রে মিলিতভাবে একটা বান্ডেল তৈরি করে। এর জন্য জাইলেম ফ্লোয়েমের এই বান্ডেলকে, এই গুচ্ছকে বলা হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল। তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা তোমাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, নাকি ক্লিয়ার হয়েছে। যদি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট টপিকসে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে এখানে মুজিবুর রহমান, মাঝহারুল ইসলাম, শারমিন আখি, শামসুন নাহার, দিলরুবা আক্তার আইডি থেকে বলেছে ওদের ক্লিয়ার হয়েছে। মরিয়ম বেগম আইডি থেকে বলেছে ক্লিয়ার হয়েছে। আইরিন রহমান পুষ্পা আইডি থেকে বলছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমি নেক্সট টপিকসে যেতে পারি। এখানে হিয়া দিয়া বলছে ল্যান্ডস্কেপ করব কিনা। প্রয়োজন নাই, তবে ল্যান্ডস্কেপ করলে সমস্যাও নাই। ল্যান্ডস্কেপ করার প্রয়োজন নাই এখানে, তবে যদি কেউ করতে চাও করতে পারো। গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছে। গ্রুপে কি রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের? কোন ক্লাস জানো? ইন্টার। আপনার বাচ্চাকে তো মনে হয় আমি লিংক পাঠিয়েছি গ্রুপে রিকোয়েস্ট পাঠানোর জন্য। জিজ্ঞেস করেন তো। আচ্ছা, লিংকটা আমি পাঠিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট পাঠানোর পর মেসেঞ্জারে আমাকে নক দিয়ে বলতে হবে যে স্যার আমাকে অ্যাড করে দেন। জি, রিকোয়েস্ট পাঠানোর পর মেসেঞ্জারে নক দিয়ে বলবেন যে স্যার আমাকে অ্যাড করেন। কারণ অনেকেই রিকোয়েস্ট পাঠায়, যারা হচ্ছে আমাকে বলে তাদেরকে অ্যাড করে। এখানে মনোহরা বেগম আইডি থেকে বলছে যে ছোট লেখাগুলো বুঝতে পারছে না। ছোট লেখা বলতে এবার তো অনেকটাই বড় করে লিখেছি, এরপরে বুঝতে না পারলে আমি তো বললাম তোমাদেরকে যে রেজুলেশনটা একটু বাড়িয়ে নাও। আমি বারবার বলছি যে তোমরা রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারো। এভাবে হচ্ছে ক্যামেরাটায়, ফোনটা এভাবে যে রেজুলেশনটা বাড়িয়ে নাও তুমি। মনোহরা বেগম 720p দিয়ে দিলে তোমার স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর থেকে যদি এরপরে হচ্ছে আরো বড় করে লিখতে হয় তাহলে তো আর বেশি জিনিস আমি তুলতে পারবো না বোর্ডে। আব্দুল সালাম আইডি থেকে যেটা বলছে যে চিত্র আবার আঁকবো কিনা। চিত্র আবার আঁকার দরকার নাই, আমার বোঝানো লাগবে তাই আমি এঁকেছি। রূপম বণিক, চিত্র আমি বোঝানোর জন্য এঁকেছি। আতিয়া পারভিন, চিত্র আমি বোঝানোর জন্য এঁকেছি। তোমাদের যদি মনে চাই তোমরা আবার আঁকতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে সুভাতারণ্যম আভা যেটা বলছে বইয়ের পরিবহন টিস্যু গুচ্ছের চিত্রটা হচ্ছে অন্যরকম। আমরা আগে সাধারণভাবে চিত্রটা শিখছি, তারপরে বইয়ের চিত্রটাও শিখবো ইনশাল্লাহ।
বইয়েরটা আঁকলেও চলবে, আমারটাও আঁকলেও চলবে, কিন্তু আমরা বইয়েরটাই অবশ্যই পছন্দ করব চিত্রটা। তবে বইয়ের চিত্রে যাওয়ার আগে আমরা সাধারণভাবে আগে চিত্রটা শিখছি, বইয়েরটাও শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আসো আমরা পড়াটা বলার চেষ্টা করি। একটু আগে আমরা জটিল দৃশ্য নিয়ে কথা বলা শুরু করেছিলাম। উদ্ভিদের যে জটিল দৃশ্য সেটা দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। উদ্ভিদের জটিল দৃশ্য দুই প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। এটা নিয়ে আমি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আছো, তোমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড যদি কেউ থেকে থাকো, তোমরা কমেন্টস করে আমাকে জানাও যে তোমাদের বেস্ট ফ্রেন্ড দুইজনের নাম কি, তাহলে আমার পড়াটা বোঝাতে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আছো, তোমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড যদি কেউ থেকে থাকো, এখানে দুইজনের নাম এখানে কমেন্টস করে জানাও পাশাপাশি। তাহলে আমরা জটিল দৃশ্য নিয়ে কথা বলছিলাম। জটিল দৃশ্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, যারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এখন জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে বেস্ট ফ্রেন্ড, যারা সব সময় একত্রে থাকে, কখনোই আলাদা আলাদা থাকে না। আচ্ছা, এখানে লিখেছে একজন যে নুসরাত আর ফারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো নুসরাত আর ফারা যদি বেস্ট ফ্রেন্ড হয়, তখন জাইলেম আর ফ্লোয়েমের সংজ্ঞাটা আমি যেভাবে দিব, নুসরাত আর ফারার সংজ্ঞাটা আমি সেভাবে দিব। ধরো পরীক্ষায় এসেছে নুসরাত আর ফারা দুইজন বেস্ট ফ্রেন্ড। এখন পরীক্ষায় এসেছে নুসরাত কাকে বলে, তখন আমি কি বলবো? আমি হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছি নুসরাত কাকে বলে, আমি তো নুসরাতকে চিনি না। তখন তোমরা সবাই বলবা ফারার সাথে সব সময় যে মেয়েটা থাকে সেটাই হচ্ছে নুসরাত। তাহলে পরীক্ষায় নুসরাতের সংজ্ঞা এসেছে, তুমি আমাকে, আমি বলছি যে নুসরাত তো আমি চিনি না, নুসরাত কোনটা? তুমি আমাকে বলবা যে স্যার আপনার ব্যাচে ফারার সাথে যেই মেয়েটা আসে সেটাই হচ্ছে নুসরাত। হয়ে গেল নুসরাতের সংজ্ঞা। আবার যদি পরীক্ষায় ফারার সংজ্ঞা আসে, আমি বললাম ফারাকে, ফারা তো চিনি না, তখন তুমি বলবা স্যার নুসরাতের সাথে যেই মেয়েটা আপনার ব্যাচে আসে সেটাই ফারা। তাহলে নুসরাতের সংজ্ঞা আসলে ফারার সাথে যেটা আছে সেটা নুসরাত, আর হচ্ছে ফারার সংজ্ঞা আসলে নুসরাতের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফারা। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি কিনা বিষয়টা? আবার এখানে হচ্ছে লিখেছে রহিম আর হচ্ছে অন্তু, দুইজন ভালো বন্ধু হচ্ছে রহিম আর অন্তু। তাহলে রাহিম আর অন্তু দুজন ভালো ফ্রেন্ড। এখন যদি আমি কোশ্চেন করি রহিমকে যদি প্রশ্ন আসে, তাহলে বলবো অন্তুর সাথে যেই ছেলেটা থাকে ওটা রহিম। এবার জিজ্ঞেস করছি অন্তুকে, বলবা রহিমের সাথে যেই ছেলেটা থাকে সেটাই হচ্ছে অন্তু। খুব সহজ সংজ্ঞা। ঠিক একই রকম ভাবে জাইলেম কাকে বলে, ফ্লোয়েমের সাথে যেটা থাকে সেটাই জাইলেম, ফ্লোয়েমের সাথে যেটা থাকে সেটাই জাইলেম। এবার কোশ্চেন হচ্ছে ফ্লোয়েম কাকে বলে, জাইলেমের সাথে যেটা থাকে সেটাই ফ্লোয়েম। সহজ সংজ্ঞা। দেখো বাচ্চা মানুষ এটা বুঝে, এই সহজ বিষয়টা হচ্ছে আমাদের প্রশ্নে এসেছে। আমরা একটু আগে শিখলাম জাইলেম ফ্লোয়েম সব সময় একত্রে থাকে, এর জন্য জাইলেম ফ্লোয়েমের এই বান্ডেলটাকে বলে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছ। তো এখানে পড়াটা তো একদম সহজ, জাইলেম ফ্লোয়েম মিলে ভাস্কুলার বান্ডেল বানায়। তাহলে জাইলেমের সাথে যেটা থাকে সেটা ফ্লোয়েম। পরীক্ষায় এসেছে ফ্লোয়েম কাকে বলে, তুমি বলবো স্যার জাইলেমের সাথে যেটা থাকে এটা ফ্লোয়েম। এবার পরীক্ষায় এসেছে জাইলেম কাকে বলে, স্যার ফ্লোয়েমের সাথে যেটা থাকে সেটাই জাইলেম। তো সহজ না বিষয়টা? তো বাচ্চা মানুষের এই পড়াশোনা আমাদের বইতে আছে, আসলে আমরা একটু শিখে নেই। গাছের কাণ্ডে কি লেখা হচ্ছে? উদ্ভিদের কাণ্ডে, গাছের কাণ্ডে জাইলেমের সংজ্ঞা এসেছে। তাহলে কার সাথে থাকে? গাছের কাণ্ডে ফ্লোয়েমের সাথে, গাছের কাণ্ডে ফ্লোয়েমের সাথে যেটা আছে সেটাই জাইলেম। গাছের সাথে ফ্লোয়েমের সাথে একত্রে মিলে পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল তৈরি করেছে যে জটিল টিস্যু, তাকেই বলা হচ্ছে জাইলেম। তাহলে গাছের কাণ্ডে ফ্লোয়েমের সাথে মিলে যেই বেটা পরিবহন টিস্যু বানিয়েছে তাকে বলা হচ্ছে জাইলেম। গাছের কাণ্ডে ফ্লোয়েমের সাথে যেই বেটা রয়েছে সেটাই জাইলেম। এবার হচ্ছে ফ্লোয়েম কাকে বলে, গাছের কাণ্ডে জাইলেমের সাথে যেটা রয়েছে সেটাই ফ্লোয়েম। গাছের কাণ্ডে জাইলেমের সাথে যেটা মিলে পরিবহন টিস্যু বানিয়েছে সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের সহজ এই সংজ্ঞাটা তোমরা যদি পরীক্ষায় না পারো, তাহলে তো হচ্ছে তোমাদের সেই বেস্ট ফ্রেন্ডের গল্প মনে করবা, তোমাদের বেস্ট ফ্রেন্ডের গল্প মনে করবা যে বেস্ট ফ্রেন্ডের হচ্ছে একজনের সাথে আরেকজন থাকলে তাকে হচ্ছে তারটা বলে। দুইটা বেস্ট ফ্রেন্ড, আমি একজন কে চিনি না, যেমন হচ্ছে এখানে বলেছে আনিকা আর মাহি হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমি প্রশ্ন করলাম আনিকা কে, মাহিকে আমি জিজ্ঞাসা করলাম বাবা আনিকা কে, আনিকা তো চিনি না। মাহি বলবে স্যার
তোমাদের ব্যাচের একটা মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে আনিকার মাহি হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তোমরা জানো আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম যে আনিকা কাকে বলে, বলবে মাহির সাথে যেটা থাকে ওইটা আনিকা। এবার আমি কোশ্চেন করলাম মাহি কে, বলবো আনিকার সাথে যেটা আছে ওইটাই মাহি। তো আমাদের ক্ষেত্রে সংজ্ঞা তো এটাই, জাইলেমের সাথে যেটা থাকে ফ্লোয়েম, ফ্লোয়েমের সাথে যেটা থাকে জাইলেম, হয়ে গেল। এবার জাইলেম ফ্লোয়েমের কাজগুলো তোমরা ক্লাস 8 এ শিখেছো। জাইলেম খাদ্য তৈরির কাঁচামাল পানি আর খনিজ লবণ পরিবহন করে। জাইলেম আর ফ্লোয়েম তো বেস্ট ফ্রেন্ড, দুইজনই পরিবহন করে। জাইলেম আর ফ্লোয়েম দুইজনই পরিবহন করে। জাইলেম বলছে যে আমি পরিবহন করব পানি আর খনিজ লবণ, জাইলেম বলছে আমি পরিবহন করব পানি আর খনিজ লবণ, আর ফ্লোয়েম বলছে তুমি তো পানি আর খনিজ লবণ পরিবহন করেছো, তাহলে আমি পাতার প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করবে। তাহলে জাইলেম ফ্লোয়েম বেস্ট ফ্রেন্ড, দুইজনই পরিবহন করে। একজন পরিবহন করে পানি আর খনিজ লবণ, আরেকজন পরিবহন করে গাছের প্রস্তুত করা খাবার। তো এজন্য আমি জাইলেমকে তুলনা করি বাবার সাথে। জাইলেম তো বাবার মতো, ফ্লোয়েম তো মায়ের মতো। জাইলেমকে আমি তুলনা করছি বাবার সাথে, ফ্লোয়েমকে আমি তুলনা করছি মায়ের সাথে। কয়েকদিন পরে রোজা চলে আসছে, বাবা তো কত তরি তরকারি কিনে বাসায় হচ্ছে বোঝাই করছে, চাল কিনছে, ডাল কিনছে, মাছ কিনছে, মাংস কিনছে, বাবা কত কিছু বাজার করছে। তো বাজার করে ঘরে আনার দায়িত্ব বাবার। রোজার সময় বিভিন্ন মজার মজার খাবার রান্না করে তোমাদেরকে খাওয়াবে হচ্ছে মা। তো রান্না করা খাবারগুলো পরিবেশন করছে আমাদের কাছে মা। তো জাইলেম তো বাবার মতো গাছের খাদ্য তৈরির যে কাঁচামাল, তাহলে তোমার ঘরে রান্না করছে, রান্না করা খাবার পরিবেশন করছে মা। রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো এনে দিচ্ছে কে? বাবা। তো আমাদের গাছের ক্ষেত্রেও খাবার তৈরির জন্য যা যা লাগে, খাবার তৈরির জন্য যা যা লাগে অর্থাৎ পানি আর খনিজ লবণ খাবার তৈরির জন্য, সেটা মূল থেকে পাতা পর্যন্ত পরিবহন করে দিচ্ছে জাইলেম। এই বাবার মতো জাইলেম, বাবার মতো এই জাইলেম পানি খনিজ লবণ মূল থেকে পাতায় নিয়ে আসে। পাতায় খাদ্য তৈরি হয়, তৈরি করা খাবারটা গাছের বিভিন্ন অংশে পরিবহন করে। গাছের তো বিভিন্ন জায়গায় খাবার পৌঁছানো লাগবে। এখন এই প্রস্তুত করা খাবার, এই রান্না করা খাবার গাছের বিভিন্ন স্থানে পরিবহন করে, গাছের বিভিন্ন স্থানে পরিবহন করে ফ্লোয়েমের মতো এই মা। তাহলে বাবা যেমন বাজার থেকে তরি তরকারি কিনে বাসায় নিয়ে আসে, জাইলেমের মতো এই বাবাটা আজকে মূল থেকে গাছের পাতা পর্যন্ত পানি আর খনিজ লবণ পৌঁছে দেয়। মা যেমন রান্না করা খাবার প্রতিদিন আমাদের ডেকে ডেকে খাওয়ায় দেয়, ঠিক একই রকম ফ্লোয়েমের মতো এই মা গাছের প্রস্তুত করা রান্না করা খাবার গাছের বিভিন্ন অংশে নিয়ে যাচ্ছে। তো জাইলেম ফ্লোয়েমের কাজ ভুলে গেছো? বাবা মার কথা মনে করো। জাইলেম হচ্ছে বাবা আর ফ্লোয়েম হচ্ছে মা। পানি আর খনিজ লবণ মূল থেকে পাতায় মানে খাবার তৈরির কাঁচামাল পৌঁছে দেওয়া হচ্ছে বাবার কাজ, জাইলেমের কাজ। রান্না করা খাবার পৌঁছে দেওয়া মায়ের কাজ, ফ্লোয়েমের কাজ। জাইলেমে আছে 4 ধরনের কোষ, ফ্লোয়েমে আছে 4 ধরনের কোষ। জাইলেমের 4 ধরনের কোষের নাম হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেমের 4 ধরনের কোষের নাম ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের 4 ধরনের কোষের নাম হচ্ছে সিভ নল বা সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো আমরা জাইলেম ফ্লোয়েমের মধ্যে 3টি পার্থক্য শিখেছি, সংজ্ঞা, কাজ বা গুরুত্ব আর হচ্ছে তাদের ধরন। প্রথমে সংজ্ঞাটা তো খুব ইজি, আমরা তো একটু আগে শিখেছিলাম জাইলেম ফ্লোয়েম মিলে একটা বান্ডেল বানিয়েছে যাকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু। তো ভাস্কুলার বান্ডেলের মধ্যে জাইলেমের সাথে যেটা থাকে সেটা ফ্লোয়েম, ফ্লোয়েমের সাথে যেটা থাকে সেটা জাইলেম। জাইলেমের সংজ্ঞা আসছে, বলবো ফ্লোয়েমের সাথে যেটা পরিবহন টিস্যু উচ্চ বানিয়েছে সেটাই জাইলেম। ফ্লোয়েমের সংজ্ঞা আছে, বলবো কাণ্ডে, গাছের কাণ্ডে জাইলেমের সাথে যেটা হচ্ছে পরিবহন টিস্যু বানিয়েছে সেটাই হচ্ছে ফ্লোয়েম, সহজ সংজ্ঞা। জাইলেমের সাথে যেটা থাকে ফ্লোয়েম, ফ্লোয়েমের সাথে যেটা থাকে জাইলেম। কাজ বা গুরুত্ব, জাইলেম তো বাবার মতো, ফ্লোয়েম তো মায়ের মতো। বাবা যেরকম বাজার থেকে তরি তরকারি কিনে নিয়ে আসে, জাইলেমের মতো এই বাবা মূল থেকে পাতায় পানি খনিজ লবণ নিয়ে যায়। ফ্লোয়েম তো যেন একটা মা, মা যেমন রান্না করা খাবার পৌঁছে দেয়, ফ্লোয়েম মায়ের মতো রান্না করা খাবার, প্রস্তুত করা খাবার পৌঁছে দেয় গাছের বিভিন্ন অংশে। জাইলেমে 4 ধরনের কোষ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, যেটা নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। ফ্লোয়েমের 4 ধরনের কোষ, সিভ নল, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, যেগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও
তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট অংশে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে রূপম বণিক প্রশ্ন করেছে যে চিত্রটা কি লাল নীল কালি ইউজ করব কিনা। তোমরা পেন্সিল ছাড়া চিত্রে কোনো কালি ইউজ করতে পারবা না, তবে নোট খাতায় পড়ার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য তুমি কালার ইউজ করতে পারো। পরীক্ষায় কখনোই কালার ইউজ করা যাবে না, এটা হচ্ছে একটা কথা। তারপরে হচ্ছে মনোহরা বেগম আইটি থেকে প্রশ্ন এসেছে, চিত্রটা স্যার কঠিন লাগছে। চিত্রটা যদি কঠিন লাগে তাহলে চিত্রটা তুমি আগে যে চিত্রটা এঁকেছিলাম সহজভাবে সেই চিত্রটা আঁকলেই চলবে। পান্না আলম আইটি থেকে বলছে, স্যার এই বক্সগুলো কিভাবে আঁকবো? এই বক্সগুলো আঁকা একদমই সহজ। এটা হচ্ছে এভাবে হচ্ছে বক্সটা এঁকে ষড়ভুজ, ষড়ভুজ এঁকে তার ভিতরে আবার ষড়ভুজ, ষড়ভুজ তার ভেতরে আবার ষড়ভুজ। পান্না আলম, তুমি এই বক্সগুলো আঁকা যদি বুঝে থাকো আমাকে কমেন্টস করে জানাও। ষড়ভুজ তার ভিতরে আবার ষড়ভুজ, বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। আচ্ছা, তোমাদের লেখা শেষ হলে দয়া করে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি বলা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে ফারাত আসতিন, তারপরে হচ্ছে আতিয়া পারভিন বলছে ফ্লোয়েমের বক্সগুলো কিভাবে আঁকবো। জাইলেমের বক্স তো আঁকা শিখালেন, যে মাঝখানে হচ্ছে এরকম ষড়ভুজ ষড়ভুজ দিয়ে তারপরে হচ্ছে ক্রমান্বয়ে ছোট হবে। এটা হচ্ছে জাইলেমের বক্সটা আপনি শিখালেন, যে জাইলেমের বক্স ষড়ভুজ দিয়ে এভাবে আঁকতে হয়, এটা সহজ। ফ্লোয়েমের বক্স কিভাবে আঁকবো? ফ্লোয়েমের বক্স ষড়ভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ যা মনে চায়। তাহলে ফ্লোয়েমেরটা ইজি হয়ে গেল। ফ্লোয়েমেরটা হচ্ছে ষড়ভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ যা মনে চায় তোমার। তাহলে ফ্লোয়েমের বক্সগুলোর নির্দিষ্ট কোনো সজ্জা নাই, ষড়ভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ একটা দিলেই হয়েছে। আর হচ্ছে জাইলেমের বক্সগুলো অবশ্যই ষড়ভুজ। তারপরে ফারাত আসতিন, আতিয়া পারভিন, তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি বলা শুরু করবো ইনশাআল্লাহ। পান্না আলম, তোমার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাবা। তাহলে দেখা যাচ্ছে যে মাহমুদা খানম আইডি থেকে বলছে যে দাগগুলা মুছে দিয়েছেন, সেটার জন্য প্রবলেম হচ্ছে। আমি একটা গোল দাগ দিয়ে, তোমরা পরে রেকর্ড ভিডিও দেখে নিও, একটা আমি শেপ দিয়ে আঁকা শুরু করেছি, তারপর শেপটা মুছে দিয়েছি। তুমি তো আঁকার পরে মুছবা। তো মাহমুদা খানম আইডি থেকে যে প্রশ্নটা এসেছে যে এটা পরে, এটা মুছে দিয়ে আঁকতে কষ্ট হয়, মুছে দিয়ে তো তুমি আঁকবা না, এটা আঁকার পরে মুছে দিবা, ভিতরে সবকিছু দেওয়ার পর ওই শেপটা মুছে দিবা। তো আমি বলা শুরু করি, মনোযোগ দাও। পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল, আজকের ক্লাসে একদম ফার্স্টে 3 নাম্বার সংজ্ঞাটা ছিল। আজকে যে জটিল টিস্যু করিয়েছি, জটিল টিস্যু 3 নং সংজ্ঞায় আমি বলেছি পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল কাকে বলে। জাইলেম ফ্লোয়েম সর্বদা একত্রে মিলে একটা বান্ডেল বানায়। জাইলেম ফ্লোয়েম কখনো একা থাকতে পারে না, জাইলেম ফ্লোয়েম কখনোই একা থাকতে পারে না। জাইলেম ফ্লোয়েম সর্বদা একত্রে একটা বান্ডেল বা একটা টিস্যু গুচ্ছ তৈরি করে। জাইলেম ফ্লোয়েমের এই বান্ডেলকে বলা হয় ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গুচ্ছ। আশা করি বুঝতে পারছো। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে বিশেষ টিস্যু থাকে তাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে বিশেষ টিস্যু থাকে তাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে কি? সে বিভাজিত হতে পারে। প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে কি? সে বিভাজিত হতে পারে। তাহলে যে ভাজক টিস্যু জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে এবং গাছ যখন বড় হয়, গাছে নতুন নতুন জাইলেম আর ফ্লোয়েম তৈরির প্রয়োজন হয়। গাছ যখন অনেক বড় হয়, গাছে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরির প্রয়োজন হয়। এই নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করে হচ্ছে এই প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু। তাহলে যে বিশেষ ধরনের ভাজক টিস্যু জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে এবং প্রয়োজনে চাইলে নতুন নতুন ফ্লোয়েম আর জাইলেম তৈরি করতে পারে, প্রয়োজনে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে, তাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। আমি তোমাকে কি বলছি তুমি বোঝার চেষ্টা করো। জাইলেম ফ্লোয়েম একত্রে মিলে একটা বান্ডেল তৈরি করে যাকে বলে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু গুচ্ছ। এখন প্রোক্যাম্বিয়াম কাকে বলে? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে তো প্রোক্যাম্বিয়াম আছে।
প্রোক্যাম্বিয়ামের সংজ্ঞাটা দাঁড়াচ্ছে এরকম, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে বিশেষ ভাজক টিস্যু অবস্থান করে এবং প্রয়োজনে চাইলে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে। গাছে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করা লাগে, তো গাছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে বিশেষ ধরনের ভাজক টিস্যু আছে এবং প্রয়োজনে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে তাকে বলা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তো এখানে সিম্পল দুইটা জিনিস আমি পড়িয়েছি, একটা হচ্ছে পরিবহন টিস্যুর গুচ্ছের চিত্র, ভাস্কুলার বান্ডেলের রিয়েল চিত্রটা, আর হচ্ছে প্রোক্যাম্বিয়াম কাকে বলে সেটা আমি পড়িয়েছি। তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, মনোরম এবং আইডি থেকে বলছে ফ্লোয়েমের মাঝখানে ঘরগুলো ফাঁকা রাখা যাবে কিনা। ফ্লোয়েমের মাঝে ঘরগুলো তো ফাঁকাই রেখেছি, কিন্তু যেই ঘরগুলো করেছি সেই ঘরগুলো ডবল করতে হবে, মানে মোটা করতে হবে, 2 প্রাচীর বিশিষ্ট হতে হবে। যেই ঘরগুলো করেছে ঘরগুলো মোটা প্রাচীর বিশিষ্ট, 2 প্রাচীর বিশিষ্ট করতে হবে। আর রূপম বণিক প্রশ্ন করেছে যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে কি নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করে কিনা। সেটাই আমি বলছি যে এই প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু বিভাজিত হয়ে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে। অনেকে প্রশ্ন করছে যে চিত্র আবার আঁকা লাগবে কিনা। চিত্র আবার আঁকার দরকার নেই, শুধু ব্যাখ্যাটা লিখেন। চিত্র আঁকার দরকার নেই, শুধু ব্যাখ্যাটা লিখবেন। আচ্ছা, তোমরা যারা লাইভে আছো তোমাদের লেখা শেষ হয়েছে কিনা দয়া করে আমাকে কমেন্টস করে জানাবা। অনেকেই বারবার প্রশ্ন করছে যে স্যার ক্লাস কয়টায় শুরু হয়, কয়টায় কি হয়। আমি তো গ্রুপে হচ্ছে সবকিছু বলে দিয়েছি যে ক্লাস কয়টায় শুরু হবে বা কয়টায় কি হবে। আমি তো গ্রুপে পোস্টটা বাংলায় লিখে দিয়েছি, নাকি তোমরা বাংলা লেখা পড়তে পারো না আমি বুঝি না। কয়েকজন ফোন দিয়েও বারবার জিজ্ঞাসা করে স্যার ক্লাস কয়টায়, ক্লাস কয়টায়। এত বারবার আমাকে ফোন দেওয়ারই বা প্রয়োজন কি? গ্রুপে তো সবকিছু লিখে দেওয়া আছে, কয়টায় ক্লাস হবে, কি হবে, কিভাবে কি সবকিছু। নাকি গ্রুপে ঢুকে বাংলা লেখাগুলো পড়তে পারছো না তোমরা, আমি বুঝতে পারি না। গ্রুপের অ্যানাউন্সমেন্ট অংশে গেলে, এখানে যে অ্যানাউন্সমেন্ট অংশে গেলে কয়টায় ক্লাস হবে, অনলাইন ক্লাসের সময়সূচি, এই সপ্তাহে কিভাবে ক্লাস হবে, সব কিছু তো লিখে দেওয়া আছে। বাংলা লেখাগুলো পড়লেই তো হয়। বারবার আমাকে ফোন দিচ্ছে, তারপরে হচ্ছে এইখানেও বারবার অনেকে জিজ্ঞেস করে স্যার ক্লাস কয়টায়, ক্লাস কয়টায়। কেন, তোমরা কি বাংলা লেখা বুঝছো না নাকি? আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। আমাদের আজকের শেষ টপিক সেটা, আমরা জাইলেম নিয়ে আলোচনা করছি। জাইলেমের প্রকারভেদ নিয়ে কথা বলছি। জাইলেমের প্রকারভেদ হচ্ছে 2 ধরনের, প্রাথমিক জাইলেম আর হচ্ছে গৌণ জাইলেম। আমি তোমাদের একটা মারাত্মক ভুল ধরিয়ে দেই। তোমরা অনেকেই জাইলেম কয় প্রকার এই প্রশ্নটা যদি আসে তখন তোমাদের স্কুলের প্রায় 80% স্টুডেন্ট লেখে জাইলেম 4 প্রকার, ট্রাকিড, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। নো, জাইলেমের গঠনে 4 ধরনের কোষ পাওয়া যায়। পেজটা এখানে খেয়াল করো। জাইলেমের গঠনে 4 ধরনের কোষ পাওয়া যায়, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেমের গঠনে 4 ধরনের কোষ পাওয়া যায়। জাইলেমের গঠনে 4 ধরনের কোষ পাওয়া যায়, কিন্তু জাইলেম 4 ধরনের। জাইলেমের প্রকারভেদ কয়টা? জাইলেমের প্রকারভেদ 2টা। তাহলে জাইলেমের গঠনে 4 ধরনের কোষ পাওয়া যায়। যদি নৈর্ভিত্তিক আসে জাইলেমের গঠনে কয় ধরনের কোষ পাওয়া যায়, তখন লিখবে 4 ধরনের কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। যদি কোশ্চেন আসে জাইলেম কয় ধরনের বা জাইলেম কয় প্রকার, তখন জাইলেম 2 প্রকার। তাহলে প্রশ্নটা ভালো করে বুঝো, জাইলেম কয় প্রকার, জাইলেম কয় ধরনের, এই দুটার অ্যানসার হচ্ছে জাইলেম 2 প্রকার, জাইলেম 2 ধরনের। তাহলে জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করছি, ভালো করে মনোযোগ দিবেন। জাইলেমের গঠনে কয় ধরনের কোষ পাওয়া যায়?
এটার आंसर হচ্ছে জাইলেমের গঠনে চার ধরনের কোষ পাওয়া যায়, ট্রাকিক, বেসিল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। আর প্রশ্ন যদি আসে জাইলেম কয় প্রকার, জাইলেম দুই প্রকার। জাইলেম কয় ধরনের, জাইলেম দুই ধরনের। প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম, গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক জাইলেম কাকে বলে? তোমরা জানো গাছের জাইলেম ফ্লোয়েমের মাঝখানে প্রোক্যাম্বিয়াম থাকে। প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে এইমাত্র যে জাইলেমটা তৈরি হলো তাকে বলা হচ্ছে প্রাথমিক জাইলেম। আর গৌণ জাইলেম কাকে বলে? গাছে গৌণ বৃদ্ধির সময় যে জাইলেম তৈরি হয় তাকে বলা হচ্ছে গৌণ জাইলেম। প্রাথমিক বৃদ্ধি শেষে গৌণ বৃদ্ধি হয় গাছে। তোমরা গৌণ বৃদ্ধি অনেকেই বুঝতে পারছো না, গৌণ বৃদ্ধি কি প্রাথমিক বৃদ্ধি কি, এটা একটু ক্লিয়ার করে দেই। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে লম্বা হওয়া, আর গৌণ বৃদ্ধি হচ্ছে মোটা হওয়া। কথাটা একটু বোঝার চেষ্টা করো। ধরো একটা গাছ প্রথমে লম্বা হয়, লম্বা হওয়ার পরে মোটা হয়। লম্বা হওয়াকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি, আর মোটা হওয়াকে বলা হয় গৌণ বৃদ্ধি। তোমার বাবা এখন কি আর লম্বা হয় না? লম্বা আর হচ্ছে না। তাহলে বাবার লম্বা হওয়া শেষ, এর মানে বাবার প্রাথমিক বৃদ্ধি শেষ। এখন বাবা যতই খায় শুধু মোটা হয়, বাবা যতই খায় শুধু মোটা হয়। তো বাবা যে বারবার মোটা হচ্ছে, বাবার এই বৃদ্ধিটাকে বলে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে আমি তোমাকে বলতে চাই গাছের দুই ধরনের বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি আর একটা হচ্ছে গৌণ বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধির সময় গাছ শুধু লম্বা হয়, আর গৌণ বৃদ্ধি হচ্ছে গাছ যখন মোটা হয়। তো গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, লম্বা হওয়া শেষ, গৌণ বৃদ্ধি মোটা হচ্ছে। মোটা হওয়ার সময় যে বিশেষ জাইলেম গুলো তৈরি হয় সেগুলোকে বলে গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। তাহলে মোটা হওয়ার সময় যে জাইলেম গুলো তৈরি হয় সেটাকে বলে গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। তাহলে জাইলেমের প্রথমে আমি বললাম জাইলেমের প্রকারভেদ আসলে, জাইলেমের প্রকারভেদ বা ধরন আসলে অবশ্যই, জাইলেমের প্রকারভেদ বা ধরন আসলে অবশ্যই লিখবা জাইলেম কয় প্রকার, দুই প্রকার। জাইলেম কয় ধরনের, দুই ধরনের। যদি প্রশ্ন আসে জাইলেমের গঠনে কয় ধরনের কোষ পাওয়া যায়, তখন তুমি লিখবা চার ধরনের কোষ পাওয়া যায়, ট্রাকিক, বেসিল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। নৈমিত্তিকটা কিন্তু জটিলতাপূর্ণ, যদি তুমি এটাতে ভুল করো তাহলে তুমি হচ্ছে পরীক্ষায় নাম্বার কমে যাবে। এবং মণিপুরে এই নৈমিত্তিকটা প্রায়ই আসে জাইলেম কয় প্রকার। ক্লাসের 80% স্টুডেন্ট লেখে জাইলেম হচ্ছে চার প্রকার। নো, জাইলেম চার প্রকার নয়। জাইলেমের গঠনে চার ধরনের কোষ পাওয়া যায়, ট্রাকিক, বেসিল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। কিন্তু জাইলেম কয় প্রকার? জাইলেম দুই প্রকার। জাইলেম কয় ধরনের? জাইলেম দুই ধরনের। প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে যে নতুন নতুন জাইলেম গুলো তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম। আর গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, লম্বা হওয়া শেষ, মোটা হচ্ছে। এই মোটা হওয়ার সময় গৌণ বৃদ্ধির সময় যে নতুন নতুন জাইলেম গুলো তৈরি হয় তাকে বলে গৌণ জাইলেম। গৌণ জাইলেমের কোনো প্রকারভেদ নাই। প্রাথমিক জাইলেম আবার দুই প্রকার। প্রাথমিক জাইলেম আবার দুই প্রকার। কোন কোন জাইলেমের মধ্যে গহ্বরটা ছোট আর কোন জাইলেমের মধ্যে গহ্বরটা বড়। প্রাথমিক অবস্থায় জাইলেমের অভ্যন্তরের ছোট গহ্বরযুক্ত অঞ্চলকে বলা হয় প্রোটোজাইলেম। তাহলে এখানে যেটা ছোট গহ্বর, যেটার গহ্বর বড় সেটা হচ্ছে মেটাজাইলেম, আর যেটার গহ্বর ছোট সেটা হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে প্রাথমিক অবস্থায় জাইলেমের অভ্যন্তরের গহ্বরটা খুবই ছোট থাকে, ছোট থাকলে সেটাকে বলে প্রোটোজাইলেম। আর হচ্ছে পরিণত অবস্থায় জাইলেমের অভ্যন্তরের গহ্বরটা অনেক বড় হয়ে যায়, জাইলেমের অভ্যন্তরের বড় গহ্বরযুক্ত মেটা। প্রোটো মানে ছোট, প্রোটো মানে ছোট, প্রোটো মানে ছোট, প্রোটো মানে যার গহ্বর হচ্ছে ছোট। মেটা মানে মোটা, মেটা মানে মোটা, মোটা মানে বড় গহ্বর। তাহলে প্রোটো মানে ছোট, ছোট মানে যার গহ্বর ছোট। মেটা মানে মোটা, মোটা মানে গহ্বর বড়। তাহলে প্রাথমিক অবস্থায় জাইলেমের অভ্যন্তরের ফাঁকা গহ্বরটা ছোট ছোট থাকে, তাকে বলে প্রোটোজাইলেম। পরিণত অবস্থায় জাইলেমের অভ্যন্তরের গহ্বরটা বড় থাকে, যাকে বলে মেটাজাইলেম। তো জাইলেমের প্রকারভেদ আলোচনা করে ফেলেছি। আমি তোমাকে বারবার বলছি যে আমি বলছি জাইলেম দুই প্রকার, জাইলেম দুই ধরনের, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। আর যদি প্রশ্ন আসে জাইলেম কয় ধরনের কোষ পাওয়া যায়, চার ধরনের কোষ পাওয়া যায়, ট্রাকিক, বেসিল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। জাইলেম কয় প্রকার? দুই প্রকার। প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে যে নতুন নতুন জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম। আর হচ্ছে গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, লম্বা হওয়া শেষ, গাছ এবার মোটা হচ্ছে, গৌণ বৃদ্ধি হচ্ছে। গৌণ বৃদ্ধির সময় যে বিশেষ জাইলেম গুলো তৈরি হয় তাকে বলে গৌণ জাইলেম। জাইলেম দুই প্রকার। প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম। প্রাথমিক বৃদ্ধির পরে যখন গৌণ বৃদ্ধি ঘটে, মানে গাছ যখন মোটা হয়, তখন যে জাইলেম তৈরি হয় তাকে বলে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম দুই প্রকার, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রোটোজাইলেম কাকে বলে? প্রাথমিক অবস্থায় জাইলেমের ভিতরে গহ্বরটা ছোট থাকে,
ছোট গহ্বর যুক্ত এই জাইলেমকে বলে প্রোটোজাইলেম। পরিণত অবস্থায় জাইলেমের ভিতরে গহ্বরটা বড় থাকে, বড় গহ্বর যুক্ত এই জাইলেমগুলোকে বলে মেটাজাইলেম। তোমরা যারা লাইভে আছো আজকের আলোচনা থেকে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাও, না হলে আমি আজকের আলোচনা শেষ করে দিতে চাই। আজকের আলোচ্য বিষয় এতটুকুই ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো, আর না থাকলে আমি শেষ করে দিতে চাই আজকের আলোচনা। আমি বিগত কিছু দিন অসুস্থ ছিলাম, তারপরে হচ্ছে অনলাইনে আসার কারণে ব্যস্ততার কারণে কিছু ক্লাস দিতে পারিনি, তাই আমি এক্সট্রা ক্লাসের মাধ্যমে মানে একটু সময়টা বাড়িয়ে নিয়ে ক্লাস নিয়ে তোমাদের বিগত যে লস গুলো হয়েছে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করছি। কারো যদি খুব বেশি মানে হচ্ছে বেশি সময় ক্লাস করতে দেখা যায় ধৈর্য না থাকে, সে পরে রেকর্ড ভিডিও দেখে নিতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে মাসফিয়া করিম মোহনী প্রশ্ন করেছে গৌণ মানে কি? আমি বলেছি গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি বা হচ্ছে পরবর্তীতে যেটা তৈরি হয়। গৌণ মানে সেকেন্ডারি বা পরবর্তীতে যেটা তৈরি হয়। প্রাথমিক অবস্থায় গাছটা তরতর করে লম্বা হয়, সেটা হচ্ছে প্রাইমারি প্রাথমিক। গৌণ সেকেন্ডারি বা পরবর্তীতে গাছটা মোটা হয়, সেটাকে বলা হয় গৌণ বৃদ্ধি। মাসফিয়া করিম মোহনী, তুমি ক্লিয়ার হলে আমাকে কমেন্টস করে দ্রুত জানাও। আচ্ছা, দেখা যাচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।